নমস্কার। উই লার্ন ইনভেস্টিং এর আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। নমস্কার। আজ আমরা সরাসরি ফোকাস করব 6 আগস্ট 2025-এর ভারতীয় শেয়ার বাজারের উপর। দিনটা বেশ নড়বড়ে গেল, তাই না? বাজার তো শেষমেশ পড়েই বন্ধ হলো। একদম লাল রমেই বন্ধ হলো। কিন্তু কেন পড়ল? দুটো প্রধান কারণ আজকের বাজারকে যেন চালনা করেছে। এক তো রিজার্ভ ব্যাংকের পলিসি নিয়ে একটা হতাশা ছিল বাজারে। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো আমেরিকার দিক থেকে ট্যারিফ নিয়ে একটা নতুন উদ্বেগ আর কি। ঠিক। আসুন উই লার্ন ইনভেস্টিং এর সাথে আমরা এই বিষয়গুলো একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই। তো বাজারের পারফরমেন্স যদি দেখি, সেন্সেক্স দিনের শেষে 166.26 পয়েন্ট নেমে 80,543.99 বন্ধ হয়েছে, প্রায় 0.21% পতন। আর নিফটি নিফটি 50ও পড়েছে 75.35 পয়েন্ট, 0.31% কমে 24,574.20-তে থেমেছে। তার প্রধান সূচকগুলো তো পড়লই, কিন্তু বাজারের ভেতরের অবস্থা যাকে বলে মার্কেট ব্রেথ, সেটা কেমন ছিল? মিড ক্যাপ, স্মল ক্যাপ? সেটাও বেশ দুর্বল ছিল। দেখুন, মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে 0.80%, আর স্মল ক্যাপ ইন্ডেক্স পড়েছে 1.13%। ও, তার পতনটা বেশ ব্যাপক ছিল। হ্যাঁ, আর সেটা আরও পরিষ্কার বোঝা যায় অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখলে। কটা শেয়ারের দাম বাড়ল আর কটার কমল, এই অনুপাতটা ছিল প্রায় 1:2.5। তার একটা শেয়ার বাড়লে আড়াইটা শেয়ার পড়েছে। এটা তো বেশ খারাপ ইঙ্গিত, তাই না? একদম। এটা স্পষ্ট বলছে যে পতনটা শুধু কয়েকটা বড় স্টকে সীমাবদ্ধ ছিল না, বেশিরভাগ শেয়ারেই বিক্রির চাপ ছিল। বাজারের ব্রেথ বা বিস্তৃতি যাকে বলে, সেটা দুর্বল। আচ্ছা, টেকনিক্যাল দিক থেকে যদি দেখি, নিফটির জন্য এখন কোন লেভেলগুলো গুরুত্বপূর্ণ? সাপোর্ট, রেজিস্ট্যান্স? টেকনিক্যালি নিফটির জন্য এখন একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হলো 24,400 থেকে 24,450-এর মধ্যে। এই জায়গায় এসে একটু কেনার আগ্রহ দেখা যেতে পারে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স এখন রয়েছে 24,800 থেকে 24,850 জোনের কাছাকাছি। ওই জায়গায় গেলে আবার একটু বিক্রির চাপ আসতে পারে। বেশ, এবার আসা যাক মূল কারণগুলোতে। প্রথমত, আরবিআই মনিটারি পলিসি। কি হলো সেখানে? রেপো রেট তো 5.50%-এ রাখলো, তাই না? হ্যাঁ, রেপো রেট 5.50% অপরিবর্তিত, আর পলিসি স্ট্যান্সও নিউট্রাল রেখেছে। কিন্তু বাজার কি অন্য কিছু আশা করেছিল? রেট কাটার একটা আশা ছিল কি? দেখুন, এখানে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এটাকে অনেকে হকিশ পোজ বলছে। হকিশ পোজ হলো আরবিআই আগামী অর্থবর্ষ FY26-এর জন্য ইনফ্লেশনের পূর্বাভাস কিন্তু কমিয়েছে, 3.7% থেকে কমিয়ে 3.1% করেছে। ও, তাহলে তো রেট কমানোর একটা সুযোগ ছিল। ঠিক, কিন্তু তা সত্ত্বেও তারা রেট কমায়নি। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আরবিআই ভবিষ্যতের আন্তর্জাতিক ঝুঁকি, বিশেষ করে ওই আমেরিকার ট্যারিফের সম্ভাবনা নিয়ে এখন বেশ চিন্তিত। বর্তমান ডেটার থেকে ভবিষ্যতের ঝুঁকিকে বেশি গুরুত্ব দিচ্ছে। একদম মনে হচ্ছে তাই। তবে জিডিপি গ্রোথ ফোরকাস্টটা 6.5% একই রেখেছে। কিন্তু ইনফ্লেশন কমছে দেখেও রেট না কমানোটা, এটা কি একটু বেশি সাবধানী হয়ে গেল না? এতে গ্রোথের উপর চাপ পড়বে না? সেই সম্ভাবনা তো থাকেই, আর তার একটা প্রভাব আমরা দেখলামও। রেট সেন্সিটিভ সেক্টর যেমন রিয়ালিটি, সেটা পড়ল 1.5%। অটো সেক্টরও তো পড়ল। হ্যাঁ, অটো সেক্টর পড়েছে 0.53%, কারণ সুদের হার কমলে এদের সুবিধা হয়। সেটা না হওয়ায় একটা নেতিবাচক প্রভাব পড়ল আর কি। আচ্ছা, এবার আসি দ্বিতীয় বড় কারণটায়, আমেরিকার ওই ট্যারিফের হুমকি। ব্যাপারটা কি এক্স্যাক্টলি? শোনা যাচ্ছে যে আমেরিকার তরফ থেকে একটা ইঙ্গিত এসছে যে ভারতের কিছু পলিসি, বিশেষ করে রাশিয়া সংক্রান্ত পলিসির কারণে ভারতীয় পণ্যের ওপর তারা সাবস্ট্যান্সিয়াল বা বেশ বড়সড় ট্যারিফ বসাতে পারে। ওহ, এটা তো বেশ চিন্তার খবর, বিশেষ করে রপ্তানি নির্ভর সেক্টরগুলোর জন্য। একদম ঠিক। আর সেই কারণেই আমরা দেখলাম আইটি সেক্টর পড়েছে 1.74%, আর ফার্মা সেক্টর পড়েছে 2.03%। বেশ ভালো রকম পতন। কোন কোন স্টক বেশি প্রভাবিত হলো? দেখুন, আইটির মধ্যে উইপ্রো, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, আর ফার্মার মধ্যে সান ফার্মা, ডক্টর রেড্ডিজ ল্যাবস, এই স্টকগুলো বেশ চাপে ছিল আজ। তাহলে প্রধানত ফার্মা, আইটি, রিয়ালিটি, এই সেক্টরগুলোই সবচেয়ে বেশি ভুগল।
কিন্তু একটা সেক্টর মনে হচ্ছে একটু লাভের মুখ দেখেছে, খুব সামান্য হলেও। হ্যাঁ, একমাত্র নিফটি পিএসইউ ব্যাংক সূচকটাই আজ 0.59% বেড়েছে। পিএসইউ ব্যাংক, এর কারণ কি হতে পারে? এর কারণটাকে বলা যেতে পারে ডিফেন্সিভ রোটেশন, মানে যখন আন্তর্জাতিক ঝুঁকি বাড়ে বা বাজারে অনিশ্চয়তা তৈরি হয়, তখন বিনিয়োগকারীরা অনেক সময় একটু নিরাপদ আশ্রয়ের খোঁজ করেন। মানে যেসব সেক্টর মূলত দেশের ভেতরের বাজারের উপর নির্ভরশীল। ঠিক, যেখানে আন্তর্জাতিক ঘটনার প্রভাব কম আর হয়তো ভ্যালুয়েশনও একটু কম। পিএসইউ ব্যাংকসমূহ কিছুটা সেই ক্যাটেগরিতে পড়ে। আর উই লার্ন ইনভেস্টিংয়ের আগের আলোচনাতেও আমরা দেখেছি এই ধরনের অনিশ্চয়তার সময় এরকম সেক্টরাল শিফট কিন্তু হয়। আচ্ছা, কিছু কর্পোরেট রেজাল্টও তো এসছে, প্রথম কোয়ার্টারের ফল বেরোচ্ছে, যেমন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন বা পিএফসি। হ্যাঁ, পিএফসির রেজাল্ট বেশ ভালো। ওদের লাভ ইয়ার অন ইয়ার 25% বেড়ে প্রায় 8,981 কোটি টাকা হয়েছে। আর ওরা শেয়ার পিছু 3 টাকা 70 পয়সা ডিভিডেন্ডও ঘোষণা করেছে। বেশ ভালো ফল, কিন্তু ডিভিস ল্যাবের ক্ষেত্রে কি হলো? ওদেরও তো লাভ বেড়েছে। হ্যাঁ, ডিভিস ল্যাবরেটরিজের লাভ 26.7% ওয়াইওয়াই বেড়ে 545 কোটি টাকা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও স্টকটা পড়েছে। এটাই তো আশ্চর্যের, ভালো ফলের পরেও স্টক পড়ছে। এটাই আজকের বাজারের মূল থিমটা তুলে ধরছে। মানে সেক্টরের উপর যে সামগ্রিক চাপটা, যেমন ওই ট্যারিফের ভয়, সেটা আপাতত কোম্পানির ভালো পারফরম্যান্সকেও ছাপিয়ে যাচ্ছে। ম্যাক্রো ফ্যাক্টরগুলো মাইক্রোকে ডমিনেট করছে। বুঝলাম। আর পিভিআর আইনক্স? পিভিআর আইনক্সের লোকসানটা বেশ কমেছে, 54 কোটি টাকায় নেমেছে। আর আয় 23.4% বেড়েছে। এটা কিছুটা পজিটিভ দিক। তাহলে সব মিলিয়ে আজকের বাজার থেকে মূল শিক্ষাটা কি? মানে উই লার্ন ইনভেস্টিং তার শ্রোতাদের জন্য কিভাবে বিষয়টাকে সামারাইজ করবে? দেখুন, আজকের দিনের মূল শিক্ষা হলো আপাতত বড় স্কেলের অর্থনৈতিক বা ম্যাক্রো ইকোনমিক এবং ভূ রাজনৈতিক ঝুঁকিগুলো কর্পোরেট ফলাফলের চেয়েও বেশি প্রভাব ফেলছে বাজারে। আর সেন্টিমেন্টটা একদম ঝুঁকি এড়িয়ে চলার দিকে, তাই একদম একটা পরিষ্কার রিস্ক অফ সেন্টিমেন্ট, আর একটা ঝোঁক দেখা যাচ্ছে ডিফেন্সিভ সেক্টরের দিকে যাওয়ার। এই পরিস্থিতিতে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু কৌশলগতভাবে এগোনোটা খুব জরুরি। তাহলে আগামী দিনগুলোতে ঠিক কোন কোন বিষয়ের উপর নজর রাখা দরকার? অবশ্যই নিফটির ওই 24,400 24,450 সাপোর্ট লেভেলটার দিকে নজর রাখতে হবে, সেটা ভাঙে কিনা দেখতে হবে। আর এছাড়া মার্কিন ভারত বাণিজ্য সংক্রান্ত যে কোনো নতুন খবর, অপরিশোধিত তেলের দাম ব্রেন্ট ক্রুড আজ $68.70 প্রতি ব্যারেলের কাছাকাছি ছিল, সেটার মুভমেন্ট। আর অবশ্যই কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট তাদের আর্নিংস কলের পর ভবিষ্যতের ব্যবসায়িক প্রমাণ নিয়ে কি বলছে, মানে ম্যানেজমেন্ট কমেন্ট্রি, এগুলো খুব গুরুত্বপূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আজকের বাজারের পরিস্থিতিটা ব্যাখ্যা করার জন্য। ধন্যবাদ। উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আজকের আলোচনা শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যাওয়ার আগে একটা প্রশ্ন শুধু আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। দেখুন, ইনফ্লেশনের পূর্বাভাস কমার পরেও আরবিআই যখন ভবিষ্যতের ঝুঁকি নিয়ে এতটা সতর্ক, তখন এই যে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক অনিশ্চয়তার পরিবেশ, এতে আমাদের ব্যক্তিগত বিনিয়োগ কৌশলে কি খুব বেশি অ্যাগ্রেসিভ গ্রোথের দিকে না ঝুঁকে স্থিতিশীলতা বা যাকে বলে রেজিলিয়েন্স, সেটার উপর বেশি জোর দেওয়া উচিত? ভেবে দেখবেন। আবার কথা